বক্তব্য এবং প্রেজেন্টেশন উদ্যোগ আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। বিশেষ করে ওনার যে সবচেয়ে বলবো একটা সফল উদ্যোগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে উনি আসলে মূল ভূমিকাটা পালন করেছেন। এবং আজকে খুবই সময় উপযোগী একটি বিষয়ে, উইমেন্স ডিজিটাল ট্রান্সফরমেশন, আ গেটওয়ে টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই শীর্ষক আজকে এই গোল টেবিল আলোচনার যে আয়োজনটা করেছেন তার জন্য আমি ডক্টর তানিয়া হককে ধন্যবাদ জানাই। এবং খুবই গুরুত্বপূর্ণ, খুব সাধারণভাবে বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন মাননীয় সংসদ সদস্য, একজন ইউথ আইকন। আমি শুধুমাত্র নারীদের জন্য রোল মডেল বলবো না, আমাদের তরুণ তরুণী ইউথ যারা টেক ফিল্ডে আছে তাদের অত্যন্ত পরিচিত একজন আইকন, আমার প্রিয় বোন জারা জাবিন এমপি। এবং উপস্থিত যার বক্তব্য কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম, আমাদের সম্মানিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব নাজমা মোবারক, এবং আমাদের আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, আমাদের আইসিটি পরিবারের অন্যতম একজন অভিভাবক, অন্যতম একজন সফল নেতা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং অনেক কিছুর যিনি শুরু করেছেন, যেরকম আমাদের রোবোটিক্স অলিম্পিয়াড, এরকম ধরনের ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট, ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট, মনির হাসান ভাই যতগুলো উদ্যোগের কথা বললেন প্রত্যেকটার সাথে লাফিফা জামাল আপা অত্যন্ত চমৎকারভাবে জড়িত আছে। হয়তো উনি একটা বিষয় উনি বলতে ভুলে গেছেন, কিন্তু আমার মনে আছে যে উনি যেই হলের দায়িত্বে ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না, হ্যাঁ শামসুন নাহার হলের, সেই সময় কিন্তু লাফিফা আপাই আমাকে একটা আইডিয়া দিয়েছিলেন যে ইউনিভার্সিটির হলে একটা শেখ রাসেল কম্পিউটার ল্যাব করা যেতে পারে, যেখানে তারা সাইবার ক্যাফের মতো বিভিন্ন কিছু এডুকেশন, নলেজ, লার্নিং, এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করবে। পাশাপাশি আজকে যে স্কিল সেট নিয়ে কথা হচ্ছে, এটাও কিন্তু তারা সুযোগ পাবে যে আইটি ফ্রিল্যান্সার হওয়ার। সেটা কিন্তু উদ্যোগটা লাফিফা আপাই নিয়েছিলেন, আমরা সেখানে প্রতিষ্ঠা করেছি, আমি নিজেও সেটা ভিজিট করেছি। এবং এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 17টা হল আছে। আমরা কিন্তু সিদ্ধান্ত দিয়েছি 17টা হল সহ বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলো ছেলে এবং মেয়েদের হলে একটা করে শেখ রাসেল ডিজিটাল ল্যাব কিন্তু প্রতিষ্ঠা করা হবে। সো এইটা কিন্তু একটা আমি বলবো ডিসরাপটিভ একটা ইনিশিয়েটিভ ছিল। তো এরকম অসংখ্য বিষয় আমি তার কাছে অনুপ্রাণিত হই এবং উৎসাহিত হই। অপরদিকে আরেকজন সফল উদ্যোক্তা, আমাদের সংগ্রামী নারী উদ্যোক্তা এবং রোল মডেল, উইমেন অ্যান্ড ই কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের প্রতিষ্ঠাতা, অন্যতম একজন প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রথম নারী সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের শিক্ষাবিদ, ছাত্রছাত্রী, গবেষক সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে শুভ বিকেল। আমি আসলে শুরুতেই সম্বোধনের সময় কথাগুলো এই জন্যে বললাম যে আজকে তানিয়া আপা যেভাবে আজকের এই গোল টেবিলের আয়োজনটা করেছেন, এখানে যে বৈচিত্র্য এবং এখানে যে যার যার জায়গায় সফল, মেধাবী, যোগ্য, দক্ষ, সাহসীদেরকে এনেছেন, তার জন্য আমি তানিয়া আপাকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ উনি আমাকে বলেছিলেন ফোনে যে পলক ভাই আমি এরকম একটা আয়োজন করতে চাই, কিন্তু আপনাকে থাকতে হবে। তা আমি বললাম যে এই ব্যাপারে আমার কি অত জ্ঞান, অভিজ্ঞতা বা দক্ষতা আছে? তো উনি বললেন যে না, আমি সবাইকে ডাকবো, আপনি শুনবেন, বুঝবেন এবং কি করা যায় সেই বিষয়ে আপনি সহযোগিতা করবেন। কিন্তু আমি আজকে এসে সত্যি অভিভূত যে বৈচিত্র্যপূর্ণ আজকের আয়োজন এবং স্ব ক্ষেত্রে প্রত্যেকের যে অংশগ্রহণ এবং তার যে কন্ট্রিবিউশন, এটা আসলে একদিকে কি নোট প্রেজেন্টেশনের আমি এসে যতটুকু শুনেছি এবং আমার কাছে পেপারটা আছে, এবং তারপরে আমাদের শ্রদ্ধেয় উপাচার্য স্যার ডক্টর মাকসুদ কামাল স্যার, ওনার বক্তব্য উনি দিয়ে গেছেন, নির্দেশনা এবং ওনার কিছু উপদেশ দিয়ে গেছেন, অবশ্যই সেগুলো আমি নোট করেছি। মোট 13 জন বক্তব্য রেখেছেন, আমার মোটামুটি প্রায় 6-7 পৃষ্ঠা আমি নোট নিয়েছি। আমি আসলে
প্রথমেই বলতে চাই যে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, অর্থনৈতিক স্বনির্ভরতার কথা বলি, সবার আগে আসে সম্মান এবং মর্যাদা। আসলে নারী বলি পুরুষ বলি, মানুষ হয়ে মানুষের প্রতি যদি সম্মান এবং মর্যাদাটা দেওয়া আমরা না শিখি, তাহলে কিন্তু আমাদের কোনো লক্ষ্যই অর্জিত হবে না। আমি সবসময় একটা কথা বলি, কারণ আমাদের উইমেন ই কমার্সের প্রতিষ্ঠাকালীন সময়ে খুব ছোট আকারে যখন যাত্রা শুরু হয়, তখন আমার সুযোগ হয়েছিল আমি নারী উদ্যোক্তা বোনদের পাশে থাকার। এবং প্রত্যেকটা জায়গায় আপনি সি পাওয়ারের প্রজেক্টের কথা বলেছেন, প্রজেক্টের সূত্রপাত যখন হয়, যখন হার পাওয়ারের প্রজেক্টের সূত্রপাত হয়, প্রত্যেকটা কিন্তু আমাদের কাছ থেকেই প্রস্তাবটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যায়। কারণটা হচ্ছে এই যে নারীদের জন্য কাজ করতে হবে, এটা কোনো নারীকেই এসে উদ্যোগ নিতে হবে বা ওই আইডিয়াটা পিচ করতে হবে, এটা কেন হবে? এই যে মাইন্ডসেট, আমি পুরুষ তাই আমি শুধু পুরুষদের জন্য, ছেলেদের জন্য উদ্যোগ নেব, আর নারীদের জন্য কোনো বিশেষ উদ্যোগ নিতে হলে নিশাকে বলতে হবে বা লাফিফাকে বলতে হবে বা যারা জাবিনকে উদ্যোগ নিতে হবে, কিংবা মিনিস্ট্রিতে তানিয়া আপার এসে বলতে হবে, কিংবা শুধুমাত্র মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নেবে। এই যে একটা মানে স্টেরিওটাইপ মানসিকতা, এটাকে ভাঙতে হবে। এটা শুধু আউট অফ বক্স না, আমি বলবো বক্সটাকেই মাথার মধ্যে ফেলে দিয়ে আনলিমিটেড একটা মানে থট প্রসেসের মধ্যে দিয়ে চিন্তা করতে হবে। সো ওপেন, দের ইজ নো বক্স। সো এখানে আমাদের যদি একটা বায়াসলেস থট প্রসেস আমরা ডেভেলপ করতে পারি এবং আওয়ার নেক্সট জেনারেশনস, তখন কিন্তু আসল লক্ষ্যটা অর্জিত হবে। কোত্থেকে আসলো এটা কিন্তু চমৎকারভাবে নাজমা আপা বলেছেন, লাফিফা আপা বলেছেন, যারা আপা কিন্তু চমৎকার একটা গল্পের মধ্যে দিয়ে উদাহরণটা দিয়েছেন যে এই মাইন্ডসেটটা কেন হয়, যে একটা কন্যা সন্তান হলে গ্রামে বা শহরে এখনো আমাদের মধ্যে কিন্তু একটা মাইন্ডসেট আছে যে বোঝা হয়ে গেল। কিন্তু কি চমৎকার একটা উদাহরণ দিলেন যারা আপা, যে আমার দৃষ্টিতেও কিন্তু আমি দেখছি যে মেয়েদেরকে আমি কোনো পরিবারের কাছে বোঝা হতে আমি দেখিনি। তারা আসলেই কিন্তু ঘরে বাইরে যখনই যেখানেই থাকুক, তারা অলস সময় কাটায় না। তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে যে আমাদের যে শ্রমের যে কন্ট্রিবিউশন ইন আওয়ার ন্যাশনাল ইকোনমি, উনি বলেন যে গৃহকর্মী মায়েরা, বোনেরা, বউয়েরা, তারা যে কাজগুলো করে। কালকে আমি একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখছিলাম, একটা ইয়াং মেয়ে, ও 6-7টা বস্তা পুরা ধান ভর্তি, আমি নিজেও হয়তো তুলতে পারবো না, মানে এরকম ভারী ধানের বস্তাগুলো তুলে সে একা একাই এটা মারছে, উড়াচ্ছে, সবকিছু কমপ্লিট করছে। আপনি এই মূল্যটা শ্রমের কিভাবে আপনি জিডিপিতে ইনক্লুড করবেন? সো আমাদের টোটাল জিডিপি সাইজ এখন $450 বিলিয়ন। যদি ইনফর্মাল যেই শ্রমটা আমাদের মায়েরা, বোনেরা, নারীরা দিচ্ছে, এটা হয়তো হিসাব করলে আরো বেশ কয়েক $1 বিলিয়ন বেড়ে যাবে। তো আমি এই কথাটা এই অর্থে বলছি যে আমি গর্ব করেই বলি যে আমি একটা মাতৃতান্ত্রিক পরিবারে বড় হয়েছি, যেখানে আমি দেখেছি আমার মাই কিন্তু পরিবারের সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন। যদিও আমার জন্ম গ্রামে, বড় হওয়া গ্রামে, আমার মা খুব একটা শিক্ষিত ছিলেন না, প্রাইমারি স্কুলের গণ্ডি পার হতে পারেননি, কিন্তু উনি মানসিকভাবে ওনার বাবা মায়ের কাছ থেকে ওই শিক্ষাটা পেয়েছিলেন। আমিও আমার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে ওই নারী পুরুষের বিভেদটা করতে শিখিনি। আমাদের ভাই বোন আমরা 5 জন, কিন্তু আমাদের মধ্যে ওই পার্থক্যটা আমি ব্যক্তিগতভাবে করতে শিখিনি। আবার আমার স্ত্রীর কথা যদি বলি, তাহলে কিন্তু আমার পরিবারে কিন্তু আমার স্ত্রী কিন্তু সিদ্ধান্তগুলো গ্রহণ করে, এবং এটা অনেক ক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়, আমার একটু দায়িত্ব কম হয়, তো ঝামেলা এবং প্রেশারটা ওই নেয়। আবার ও কিন্তু স্টুডেন্ট লাইফে প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, ওখানে প্রায় 12 বছর শিক্ষকতা করেছে, তারপরে 10 বছর কলেজে শিক্ষকতা করেছে। সো মোটামুটি ওর কর্মজীবনে কিন্তু ও ছাত্র জীবনের পরে তরুণ বয়সেই কিন্তু সেই সময়টা পার করেছে। সো এখন যদি ও রিটায়ারমেন্টে থাকে আর আমার যদি রান্না বান্না করে খাওয়াতে হয়, আই ডোন্ট মাইন্ড, কারণ সে তো অনেক দিয়েছে। তো আমি এই অর্থে এই জন্য বলছি যে আমি যদি এখন ধরেন আমার স্ত্রী সন্ধ্যা পরে কোথায় যাবে, আমি যে জিজ্ঞেস করি কোথায় যাচ্ছ, তাহলে কিন্তু এটা অন্যায় হলো। আমি যদি যেতে পারি তাহলে আমার স্ত্রীকেও যাওয়ার সুযোগ দিতে হবে, আমার বোনকেও দিতে হবে। তো আমার স্ত্রী, মা, বোন, বন্ধু, তাদের প্রতি যদি এই সম্মান মর্যাদা বোধটা আমি একজন ছেলে হিসেবে থাকে, সন্তান হিসেবে থাকে, স্বামী হিসেবে থাকে, তাহলে আমি বিশ্বাস করি তখনই কিন্তু আমাদের প্রত্যেকটা পর্যায়ে একটা আসলে ইকুয়াল রেসপেক্টটা আসলে মূল। তো এখন আমি মূল যে বিষয়টা বলতে চাই যে দেখুন, এই যে যৌতুকের যে একটা অভিশাপ কিংবা
আমাদের কন্যা সন্তানদেরকে বোঝা মনে করা, এই কথা কিন্তু বছরের পর বছর ধরে সবাই শুনছিল। কিন্তু 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটা একটা সমাধান দিলেন। কারণ আমরা যারা সরকারের প্রতিনিধিত্ব করছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সমস্যার কথা শুনবো, কিন্তু সমাধানের পথ তো আমাদেরকে দেখাতে হবে। একটা সিদ্ধান্ত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে 60% কোটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। এবং দেখুন, আমার স্ত্রীও কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রথম ছাত্র জীবনে। এবং এর ফলে কি হলো, আমাদের ছোটবেলায় যদি আপনি কল্পনা করেন, আমি ধরেন 90 আগে আমি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ছিলাম, তখন আমার স্কুলে বা আপনাদের স্কুলে কিন্তু মহিলা শিক্ষকের সংখ্যা কম ছিল, পুরুষ শিক্ষকের সংখ্যা বেশি ছিল। আজকে আপনি যান নাটোরের চলনবিলে কোনো একটা গ্রামের স্কুলে, আপনি দেখবেন মহিলা শিক্ষকের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। কারণ ওই যে 96 সালের পর থেকে ধারাবাহিকভাবে এই একটা সিদ্ধান্ত একদিকে কন্যা সন্তানদের সমাজের কাছে, পরিবারের কাছে মর্যাদা বৃদ্ধি করলো। কারণ আপনারাই বলেছেন, বঙ্গবন্ধু নিজেও বলতেন যে নারীদের যখন অর্থনৈতিক সক্ষমতা আসে, স্বনির্ভরতা আসে, তখনই কিন্তু প্রকৃত নারীর ক্ষমতায়নটা নিশ্চিত করা যায়। তো যখনই কেউ দেখলো যে তার কন্যা সন্তান হলে সে এইচএসসি পাশ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে সে আয় করতে পারবে, রোজগার করতে পারবে, তখন কিন্তু সেই কন্যা সন্তানের প্রতি বাবা মা একটু তখন শ্রদ্ধাশীল হলো, স্নেহশীল হলো। আবার যেই সন্তানকে বিয়ে দেওয়ার জন্য শ্বশুর শাশুড়ি যৌতুক দাবি করত, সে দেখলো যে আমার ছেলের বউ যদি আয় করে আর সে যদি শিক্ষক হয়, তাহলে যৌতুক কি, উল্টা আরো মানে তাকে ভালোবেসে শ্রদ্ধা করে তাকে কিন্তু ঘরে নেওয়া আসার জন্য চেষ্টা করলো। এবং তার যে আর্থিক সচ্ছলতার পাশাপাশি পারিবারিক সামাজিক মর্যাদা নিশ্চিত হলো। নাজমা আপা বলেছেন যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরকম তো অসংখ্য ভাতা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। প্রায় মনে হয় 1 কোটিরও বেশি জনগোষ্ঠী এর সুফল পাচ্ছে। আমার নিজের এলাকায় 5 লক্ষ মানুষের মধ্যে 1,20,000 মানুষ কোনো না কোনোভাবে ভাতা পায়, যেখানে একটা বড় অঙ্ক আমাদের মায়েরা বোনেরা। তো আমি এই কথাটা এই জন্য বলছি যে ডিজিটাল বাংলাদেশের যাত্রায় দেখুন, আজকে আমাদের হয়তো সার্ভিস ডিজিটাইজেশনে, আপনারা বসে কষ্ট করে আমি মানে শেষ করবো, মাননীয় স্পিকার আমার সময় কি শেষ? না, আমাদের পার্লামেন্টে বক্তব্য দিয়ে স্পিকার অফ করলে অফ, না এমন এটা সিগন্যাল যে হ্যাঁ। তো আমি এই দুটো বিষয় এই জন্য বলতেছি যে 2010 সালের 11ই নভেম্বর যখন মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই এই ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টারের ধারণাটা এটিওআইয়ের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেন, সেই সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুশাসন দিয়েছিলেন যে এই প্রত্যেকটা ইউনিয়নে একজন ছেলে উদ্যোক্তার পাশাপাশি একজন মেয়ে উদ্যোক্তা অবশ্যই থাকতে হবে। আমি বলছি এটা 12-13 বছর আগের কথা। চিন্তা করে দেখেন, তখন তো ইউনিয়নে ইন্টারনেটই নাই, ইন্টারনেট ব্যবহারের সংখ্যাই 56 লাখের কম। কম্পিউটার একটা ইউনিয়নে কয়টা ছিল? আর সেই কম্পিউটার চালায় একটা মেয়ে ডিজিটাল সেন্টারে বসে সার্ভিস দেবে, এটা কেউ বিশ্বাস করেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই সাহসী সিদ্ধান্তটা দিয়েছিলেন। তার ফলে আজকে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন মিলিয়ে 9 থেকে 10 হাজার মেয়ে এখানে উদ্যোক্তা হয়ে কাজ করছে। তো আমি বলছি যে এরপরে কি হলো, এগুলো আমাদেরকে ইন্সপায়ার করেছে। আমরা আইসিটি ডিভিশনে আমরা সি পাওয়ার প্রজেক্টে 10,500 জন নারী উদ্যোক্তা তৈরি করলাম। আমাদের হার পাওয়ার প্রজেক্টে 25,000 নারী উদ্যোক্তা তৈরি হলো। এবং এই যে ট্রেনিং শেষে ইন্টার্নশিপ, তারপরে একটা ল্যাপটপ দেওয়া, আমি অনেকগুলো জেলায় গিয়েছি, আমার নারী উদ্যোক্তাদের কথা বলেছি, তাদের যে আত্মবিশ্বাস, এটা কিন্তু একটা মানে বিরাট অনুপ্রেরণা। শুধু এই 25,000-এর জন্য না, আরও লক্ষ লক্ষ নারী উদ্যোক্তা কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য সাহস পাচ্ছে। তো এখন আমরা এখানে থামতে চাচ্ছি না। আমি যেগুলো প্রপোজাল পেলাম সেগুলো আমি সবগুলো নোট করেছি। আমি প্রথমেই বলতে পারি যে এই 13 জনের বক্তব্যের প্রত্যেকের সাথে আমি একমত, এবং এগুলো গুছিয়ে যতগুলো উদ্যোগ এবং প্রকল্প গ্রহণ করা যায় সেগুলো আমরা করব। এবং সেটা হয়তো আমরা কোথাও সরকার নিজে করব, কোথাও হয়তো বিভিন্ন অ্যাসোসিয়েশন, একাডেমিয়া,
এবং ইন্ডাস্ট্রি যৌথভাবে করব। তবে আমার অনুরোধ থাকবে যে আমাদের তানিয়া আপা এটাকে গুছিয়ে আমাদের একটু সহযোগিতা করবেন, যাতে করে আমরা এগুলো বাস্তবায়নটা করতে পারি, যাতে এটা শুধুমাত্র আলোচনা বা পেপারে এটা মানে এটা সীমাবদ্ধ না থাকে। তো এখানে আমাদের 13 to 19 কল সেন্টার সাদাতের উদ্যোগে হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমাদের 333 কল সেন্টার আছে, যেখান থেকে এক্সটেনশন 8 নম্বরে কল করলে কোনো অ্যাডভাইস বা কোনো একটা লিগ্যাল অবস্থান নেওয়া যেতে পারে। এটা আমি বলছি সাইবার সচেতনতার জন্য। কিন্তু 109 আছে, সেটা আবার ইন্টিগ্রেশন করা হয়েছে আমাদের 333 সাথে, 999 সাথে। তো আমি বলবো যে এখানে ডিজিটাল লিটারেসি, সাইবার সিকিউরিটি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এর সাথে চতুর্থ এআই অ্যাজ এ এডুকেশন, এটাকে মানে আমাদের একটু সম্পৃক্ত করা দরকার। আমার মনে হয় যে তাহলে কোর্স কারিকুলাম ডেভেলপ করে এখানে ইমার্জিনা আছে, সফল ফ্রিল্যান্সার, নারী উদ্যোক্তাদের রোল মডেল, এখন উদ্যোক্তা, ওর চমৎকার চমৎকার উদ্যোগ এবং প্ল্যাটফর্ম আছে। আমার মনে হয় যে আমাদের যেটা কথা হয়েছে যে আমাদের আইটি সেক্টরে যারা রোল মডেল ফ্রম একাডেমিয়া, ফ্রম ইন্ডাস্ট্রি, ফ্রম দ্য গভর্নমেন্ট, তাদেরকে সামনে নিয়ে আমরা যদি একটা প্রোগ্রাম থ্রো করি, এবং সেটা যদি আমাদের A2I এর যে প্রস্তাব আছে জাতিসংঘে যে জিরো ডিজিটাল ডিভাইড বাই 2041 আন্ডার স্মার্ট বাংলাদেশ ভিশন, সো ওইটাকে আমরা মাথায় রেখে কিভাবে আইটি সেক্টরে উইমেনদের 50-50 পার্টিসিপেশন নিশ্চিত করতে পারি, কিভাবে আমাদের স্টার্ট আপগুলোতে উইমেন লেড স্টার্ট আপগুলোকে আমরা ফান্ডিং করতে পারি। আমাদের স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি আছে, আমাদের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি আছে, আমরা প্রায় 400 স্টার্ট আপকে ফান্ড করেছি, কিন্তু কতগুলো উইমেন লেড কোম্পানিকে দিলাম। আমরা যদি একটা আলাদা সার্কুলার দেই, অ্যানাউন্সমেন্ট দেই যে উইমেন লেড স্টার্ট আপরা অ্যাপ্লাই করলে তারা 100 জন, তারা হয়তো 10 লাখ করে নন রিফান্ডেবল গ্রান্ট পাবে, তারা হয়তো ইকুইটি ইনভেস্টমেন্ট পাবে 100 কোটি টাকা যদি উইমেন লেড স্টার্ট আপ হয়। এরকমভাবে করা, পাশাপাশি ইউনিভার্সিটিতে স্কিল ডেভেলপমেন্টের যে এরিয়াগুলোতে তারা 3 মাস বা 4 মাস বা 6 মাসের প্রশিক্ষণ নিলে তারা সেলফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারবে, সেগুলো কিন্তু আমরা এই শেখ রাসেল ডিজিটাল ল্যাব বা অন্য জায়গায় যেভাবে হার পরের প্রকল্প আমরা প্রশিক্ষণ দিলাম। এর সাথে আমি বলবো যে আমরা 2000 নারীকে 50,000 করে টাকা গ্রান্ট দিয়েছিলাম, স্মার্ট নারী উদ্যোক্তা গ্রান্ট। এখন আরও 5,000 নারী উদ্যোক্তাদেরকে আমরা দেওয়ার জন্য ফান্ড ক্রিয়েট করেছি। এখন আমরা চিন্তা করছি যে 1,75,000 আমরা আইটি ফ্রিল্যান্সার তৈরি করব 500 উপজেলায়, মোটামুটি যদি হয় তাহলে প্রায় 2 লাখের মতো। তো সেখানে আমরা যদি একটা নির্দিষ্ট অংশ রাখি যে নারী ফ্রিল্যান্সার তৈরি করার জন্য আমরা কোন ধরনের কাজগুলো হয়তো নারীরা ভালো করছে, কিংবা তাদেরকে হয়তো আমরা প্রোভাইড করলে ওরা দ্রুত এটাতে স্বয়ংসম্পন্ন হতে পারবে, তাহলে আমরা হয়তো শি পাওয়ার হার পরের মতোই যে স্মার্ট স্কেল আপ করতে পারি, যেটা 5টা ইউনিভার্সিটিতে সফল হয়েছে, সেটা আমরা হয়তো 50টা ইউনিভার্সিটিতে সামনে বছর নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এটার একটা ভালো ফলাফল আসবে। সাথে প্রোগ্রামিং কোডিংটা কিন্তু আসলে এখন খুবই মানে কি বলবো, আউটডেটেড হয়ে যাচ্ছে, অবসলিট হয়ে যাচ্ছে। এখন কিন্তু এআই এডুকেশন যদি থাকে, মানে যদি এআই অ্যাজ এ টুল যদি কেউ জানতে পারে, তার কিন্তু প্রোগ্রামিং শেখার দরকার নাই। সো এআই লিটারেসি, এআই অ্যাওয়ারনেস অ্যান্ড এআই অ্যান্ড এডুকেশন, এভাবে কিন্তু আমাদের কিন্তু গার্লসদেরকে, উইমেনদেরকে, স্টুডেন্টদেরকে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু তারা সহজেই তারা একটা আইসি সেক্টরে তারা ভালো কাজ করতে পারবে। তো আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের যে প্রপোজালগুলো এসছে, এর সাথে আমাদের যে উদ্যোগগুলো আছে আইসিটি ডিভিশনের স্মার্ট বাংলাদেশ ভিশনের বাস্তবায়নে, আমাদের স্মার্ট নাগরিক তৈরি করা, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা, সেখানে কিন্তু স্মার্ট নাগরিকের জায়গায়, তার মানে স্মার্ট নাগরিক, স্মার্ট ছেলে তৈরি করা না কিংবা স্মার্ট মেয়ে তৈরি করা না, 100% ফিউচার জেনারেশন হতে হবে স্মার্ট। আর স্মার্ট তখনই একজন নাগরিক দাবি করতে পারবে যখন সে নারী পুরুষের বৈষম্য করবে না, ধনী দরিদ্রের বৈষম্য করবে না, কারোর মধ্যে বিভেদ করতে শিখবে না। একজন ছেলে মেয়েকে সম্মান দেবে, একজন মেয়ে ছেলেকে সম্মান দেবে, এমনকি তৃতীয় লিঙ্গের কাউকেও সে
মানবিক দৃষ্টিকোণ থেকে সম্মান মর্যাদা দেওয়া শিখবে। এটি কিন্তু তার মধ্যে সৃজনশীলতা, তার মধ্যে ধর্মনিরপেক্ষতা, তার মধ্যে উদ্ভাবনী শক্তি, এটা যখন থাকবে তখন সে দাবি করতে পারবে আমি স্মার্ট। কিন্তু অনেক পড়াশোনা করছে, একেবারে উচ্চশিক্ষিত, কিন্তু দেখা গেছে যে সে হয়তো ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে কাউকে ভেদাভেদ করে, তাহলে সে স্মার্ট না, কোনোভাবে দাবি করতে পারে না। এগুলো কিন্তু ন্যারেটিভগুলো আমাদের আরও বেশি করে আমাদের পরিবার, প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটা তৈরি করতে হবে। অর্থনীতিতে আজকে ই কমার্সে দেখুন, পুরো অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক নারী, এবং এই সেক্টরে কিন্তু দেখুন আমাদের নারী উদ্যোক্তাদের কিন্তু আধিক্য, কিন্তু চিকিৎসক নারী, শিক্ষক প্রাইমারি স্কুলে নারী, কিন্তু আইটিতে নাই। তাহলে আমাদের আইটিতে বিশেষ ব্যবস্থা দিতে, এই কারণে কিন্তু আমরা এক্সক্লুসিভ প্রজেক্ট নিয়েছিলাম শি পাওয়ার, এক্সক্লুসিভ প্রজেক্ট নিয়েছিলাম হার পাওয়ার, স্মার্ট উইমেন গ্রান্ট। সো এখানে প্রত্যেকটা জায়গায় আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের কিন্তু নারী উদ্যোক্তারা পয়সা 1 টাকাও নষ্ট করে নাই এবং যথাযথ কাজ লেগিয়েছে। তো এখন আপনার সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে 96 সালে প্রথম কিন্তু বিচার বিভাগে বিচারক নিয়োগ দিয়েছিলেন নারী, তার আগে কিন্তু উচ্চ আদালতে নারী ছিল না। আর বঙ্গবন্ধু প্রথম একজন জাজ নিয়োগ দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশে। তার আগে পাকিস্তানের সময়ে নারীদেরকে বিচারক পদে পরীক্ষা দেওয়ারই সুযোগ দেওয়া হতো না। আজকে 2000 বিচারকের মধ্যে কিন্তু 500 বিচারক নারী। তাহলে এখানে বঙ্গবন্ধু যেই বীজটা রোপণ করে গিয়েছিলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেটাকে আরও সম্প্রসারিত করলেন। তাহলে একটা লিডারশিপ এবং পলিসি মেকারদের ডিসিশন কিভাবে একটা সমাজ, দেশ এবং অর্থনীতিকে পরিবর্তন করতে পারে, এটা তার কয়েকটা উদাহরণ। আজকে সচিব কতজন আছে আপনি বলেন, যে নারী সচিব কবে প্রথম হয়েছিল? এসপি পর্যন্ত ছিল না, ডিসি পর্যন্ত ছিল না, সবগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ঝুঁকি নিয়ে দিয়েছেন। আজকে আমার উপজেলায় পরপর 3 জন নারী ইওনো, এই বর্তমান জেলা প্রশাসক, আগে একজন মহিলা ছিলেন জেলা প্রশাসক। সো এখানে আমাদের মনে হয় যে আমরা যত দূর এগিয়ে এসেছি, আমরা অনেক দূর এগিয়ে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তবে 41 সালে জিরো ডিজিটাল ডিভাইড নিশ্চিত করার জন্য একটি বৈষম্য মুক্ত বঙ্গবন্ধু সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কিন্তু 50% পুরুষের পাশাপাশি ঠিক 50% নারীর অংশগ্রহণ দরকার। শিক্ষা, সমাজ, অর্থনীতি, উদ্যোক্তা, বাণিজ্যিক কার্যক্রম, প্রত্যেক জায়গায়। তো সেই ক্ষেত্রে আমি ইতিমধ্যেই অনেকগুলো আইডিয়া পেয়েছি এবং নতুন কিছু উদ্যোগও আমরা গ্রহণ করেছি, সেগুলো শেয়ার করলাম। কিন্তু আমার মনে হয় যে আমাদের যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, হ্যাঁ, তো এইটার যদি সাথে আমাদের একটা নলেজ পার্টনারশিপ হয়, আইসিটি ডিভিশন, আমরা আইসিটি ডিভিশনের আওতায় বিভিন্ন অর্গানাইজেশন এবং অ্যাসোসিয়েশন আছে, তারা সবাই মিলে আইসিটি এবং আপনার এই সেন্টার যদি একটা নলেজ পার্টনারশিপ করে, তাহলে কিন্তু এটা একটা স্থায়ী রূপ হবে এবং সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো এবং আমরা ট্র্যাক করতে পারবো যে কোনটা আমরা করতে পারলাম, কোনটা পারলাম না। আমার মনে হয় অবশ্যই আমরা একসাথে যদি কাজ করতে পারি, আমরা অবশ্যই 41 সাল নাগাদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আরেকটা হচ্ছে যে আমরা এটা অলরেডি বলেছি, আমরা তুলেছি, আমি নিজেও অনেক জায়গায় দাবি করেছি যে দেখুন, মহিলার একটা কিন্তু ব্যাখ্যা আছে, আমি জানি না এটা অরিজিনালি কি, এটা হ্যাঁ, সো এখানে সব জায়গায় কিন্তু নারী আছে। তো এখানে যদি মহল থেকে মহিলা হয় বা অন্য কিছু, আমার এটা নিয়ে কোনো ডিবেট নাই, কিছু নাই, কিন্তু সংবিধানের প্রত্যেক জায়গায় যেহেতু নারী আছে, অতএব এই মন্ত্রণালয়ের নামটাও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হওয়া উচিত। সো হ্যাঁ, তো আমি সবাইকে অনুরোধ করবো আবারও, হ্যাঁ, আমরা সবাই একসাথে কাজ করব এবং আমি এইটুকু বলতে পারি, আমাকে মানে পুরুষ হিসেবে বা ভাই হিসেবে না, আমরা একসাথে মিলে একটা টিম হিসেবে আমরা কাজ করব, যাতে 41 সাল নাগাদ আমাদের স্মার্ট সিটিজেনদের উপরে ভিত্তি করে, স্মার্ট একটা নলেজ বেসড ইকোনমির উপরে ভিত্তি করে আমরা একটা স্মার্ট সমাজ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেই প্রত্যাশায় আমার কথা শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আসেন, নিয়ে আসেন, এতক্ষণ আপনি দাঁড়ায় থাকতে হতো, 15 মিনিট আরো দাঁড়ায় থাকতে হতো।